প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এর পানির মানদণ্ড ও সংরক্ষণ, পুনর্বর্তন ও পরিবেশ সুরক্ষা এ সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো চলো আজকের এই ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে পানির মানদণ্ড, যেটা কিনা ব্যবহারের উপর নির্ভরশীল। পানির মানদণ্ড নির্ভর করে সেটি কোন কাজে ব্যবহার করা হবে তার উপর। পান করার জন্য যে মানদণ্ড প্রয়োজন কৃষিকাজে বা শিল্প কারখানায় ব্যবহারের জন্য তা ভিন্ন হতে পারে। সব কাজের জন্য পানির বিশুদ্ধতা সমান জরুরি নয়। যেমন পানীয় জলের জন্য একদম তোমার 100% পিওর বিশুদ্ধ পানি লাগবে, শিল্প কারখানায় তোমার 100% পিওর পানির দরকার নেই। সেটাও নির্ভর করবে তুমি কোন ধরনের প্রোডাক্ট উৎপন্ন করতেছো, কি কাজে লাগতেছে। আবার কৃষিকাজেও কিন্তু 100% বিশুদ্ধ পানির দরকার নেই, তবে তোমার রাসায়নিক, ঠিক আছে, কেমিক্যাল থাকবে 0% থাকতে হবে কৃষিতে। অন্যদিকে তোমার এখানে যদি জৈব পদার্থ যেমন শৈবাল, তারপর কাদামাটি, এই কাদামাটিযুক্ত বা অর্গানিক, ঠিক আছে, অর্গানিক যদি থাকে সেটা তুমি 100%ও দিতে পারবা। ঠিক আছে, তাহলে কেমন মানদণ্ড হবে সেটা নির্ভর করবে ব্যবহারের উপর। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে ভৌত গুণাগুণ, বর্ণ, স্বাদ ও ঘোলা ভাব। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। পানির ভৌত গুণাগুণ অর্থাৎ পানিটা কেমন দেখতে, কেমন রং, তার স্বাদ কেমন, ঠিক আছে, সেটা কতটা ঘন, এইসব জিনিস। আচ্ছা, বিশুদ্ধ পানি কেমন হয়? বর্ণহীন ও স্বাদহীন, অর্থাৎ বিশুদ্ধ পানিতে কোনো রং থাকবে না, বোঝা গেল? আবার কোনো স্বাদও থাকবে না, একদমই প্লেন, তাই না? আর কিছু পানিতে দেখা যায় যে ঘোলা ভাব থাকতে পারে। সেই পানির বৈশিষ্ট্য কি? সূর্যালোক বাধা পায়, অর্থাৎ সূর্যের আলো পানির নিচ পর্যন্ত প্রবেশ করতে পারে না। তাতে কি হয়? সালোক সংশ্লেষণ হয় না। এখন এই সালোক সংশ্লেষণ কিসের প্রয়োজন? এই সালোক সংশ্লেষণ প্রয়োজন এই যে পানির নিচে থাকা এই যে শৈবালগুলো আছে না, বা পানির নিচে থাকা কিছু সবুজ উদ্ভিদ, এদের সালোক সংশ্লেষণ প্রয়োজন। তো যে পানির রং ঘোলা সেই পানিতে যেহেতু সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাই সেই পানিতে এই ধরনের সবুজ উদ্ভিদ জন্মাতে পারে না। আচ্ছা, মাটি, বালি বা তেলের উপস্থিতি পানিকে ঘোলা করে, ফলে জলজ প্রাণীর খাবার তৈরিতে সমস্যা হয়। তাহলে আমরা বুঝলাম ঘোলা পানিতে জলজ প্রাণীর খাবার তৈরি হয় না। আর কেন ঘোলা পানি তৈরি হয়? মাটি, বালি বা তেলের উপস্থিতিতে। আচ্ছা, এরপর হচ্ছে অদৃশ্য বিপদ, তেজস্ক্রিয়তা ও বর্জ্য। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ, তোমরা কি তেজস্ক্রিয় পদার্থ কি সেটা জানো? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে এমনই এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ যা থেকে সবসময় তেজস্ক্রিয় রশ্মি নির্গত হতে থাকে। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে যে জিনিসটার উপরে পড়ে বা যে জিনিসটার ভিতরে ঢোকে ওই রশ্মিটা, সেই জিনিসটাও বিষাক্ত হয়ে যায়। এবং সেই জিনিসটা যখন গাছপালায় পুষ্টি হিসাবে শোষণ করে বা মাছে খাদ্য হিসাবে গ্রহণ করে, এবং সেই শাকসবজি এবং মাছ যখন তুমি খাবা তখন তোমারও ক্যান্সার সহ নানা রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। আবার তোমার যে বাচ্চা কাচ্চা হবে, অর্থাৎ তোমার ছেলে মেয়ে বা বংশধর, তাদেরও কিন্তু বিকলাঙ্গ হওয়া বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এখন তুমি বুঝতে পেরেছো যে তেজস্ক্রিয় পদার্থ আসলে কতটা ক্ষতিকারক। এটা একটা থেকে আরেকটার মাধ্যমে ছড়িয়ে যায়, ছড়াতেই থাকে। বোঝা গেল? তাহলে এখানে একটু হালকা বড় করে নেই। নদ নদীতে থাকলে জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহে ক্যান্সার ও রোগ সৃষ্টি হয়। একটু আগে যেটা বললাম, এই তেজস্ক্রিয় পদার্থ যদি নদ নদীতে থাকে তাহলে কি হয়? উদ্ভিদ ও প্রাণীর দেহে ক্যান্সার ও রোগ সৃষ্টি হয়। মানুষের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর, ঠিক আছে, ডেঞ্জারাস। এরপরে কি? ময়লা আবর্জনা ও জীবাণু।
এটা তেজস্ক্রিয় রশ্মির মতো অতটা ভয়াবহ না, তারপরেও এটা থেকেও আমাদের রোগব্যাধি হতে পারে। জীবাণু সৃষ্টিকারী ময়লা আবর্জনা ধ্বংস করা অপরিহার্য। জীবনের জন্য ক্ষতিকর জীবাণুমুক্ত পানি নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? পানিতে যত জীবাণু ময়লা আবর্জনা আছে সেগুলো ধ্বংস করতে হবে যাতে পানি দূষিত না হয়। আর কি করতে হবে? জীবনের জন্য যে সকল জীবাণু ক্ষতিকারক সে সকল জীবাণুকে মেরে ফেলতে হবে বা জীবাণু মুক্ত করে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপরে কি? দ্রবীভূত অক্সিজেন। আচ্ছা, যেসব পানিতে মাছ কিংবা অন্যান্য উদ্ভিদ ও প্রাণী বসবাস করে সেসব পরিমাণে একটা নির্দিষ্ট মাত্রার অক্সিজেন প্রয়োজন। সেটা কত? 5 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি 1 লিটার পানিতে 5 মিলিলিটার বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন। ঠিক আছে? প্রতি 1 লিটার পানিতে কতটুকু অক্সিজেন থাকতে হবে? কমপক্ষে 5 মিলিগ্রাম, বেশি থাকলে তো আরও ভালো। তাহলে এখানে বলা হয়েছে পানিতে বসবাসকারী প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন। প্রতি লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম, কত? 5 মিলিগ্রাম, এই যে 5 mg, এম এ মানে মিলি, জিতে গ্রাম, 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা জরুরি। এর চেয়ে কম অক্সিজেন থাকলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারে না। তো মনে রাখো কতটুকু অক্সিজেন সর্বনিম্ন থাকতে হবে? 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, মনে রাখো 5 মিলিগ্রাম। ঠিক আছে? তোমার পড়ার কাজটা কিন্তু আমি করে দিচ্ছি বারবার বলে, তাই না? তো এই জন্য ভিডিওটিতে একটি লাইক দিতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। আচ্ছা, তাপমাত্রা বা টেম্পারেচার। পানির তাপমাত্রা বৃদ্ধি। পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়? দ্রবীভূত অক্সিজেন কমে যায়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দ্রবীভূত অক্সিজেন কেন কমে যায়, তুমি বলতে পারো পানির তাপমাত্রা যখন হাই হয়ে যাবে, বৃদ্ধি পাবে তখন। আর পানির অক্সিজেন কমে গেলে কি হয়? প্রজনন ও ডিম ফোটানো ব্যাহত হয়। ঠিক আছে? মাছ বা অন্যান্য প্রাণীরা বংশবৃদ্ধি করতে পারে না। আচ্ছা, এরপরে হচ্ছে পিএইচ মান বা পিএইচ লেভেল। পিএইচ জিনিসটা কি? পিএইচ হলো পানিতে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বা পরিমাণ। আচ্ছা, তুমি কি জানো যে নিরপেক্ষ পানিতে বা যে পানিতে অ্যাসিড বা ক্ষার কোনোটিই থাকে না সেই পানির পিএইচ মান কত? সেই পানির পিএইচ মান হলো 7। ঠিক আছে? তাহলে কোনো পানির পিএইচ মান যদি 7 হয় সেই পানি কিন্তু অ্যাসিডও না ক্ষারও না, তুমি খেতে পারো চাইলে, যদি বিশুদ্ধ হয় আর কি, অন্য কোনো দ্রব্য না থেকে থাকে। তো এই 7 হচ্ছে একদম সেফ। ঠিক আছে? 7 হচ্ছে নিরাপদ বা নিরপেক্ষ। আচ্ছা, 7-এর থেকে যদি কম হয়, 7-এর থেকে যত কম হবে তত হবে অ্যাসিডিও। ঠিক আছে? 7-এর থেকে যত কম তত অ্যাসিড। আর 7-এর থেকে যত বেশি বাড়তে থাকবে, 8, 9, 10, 11, তত ভাববা কি? ক্ষার বা ক্ষারীয়। ঠিক আছে? এখানে আমি শুধু ক্ষার লিখে দিলাম, এখানে ক্ষারীয় লেখা আছে। বোঝা গেল? আর এটা হবে অম্লীয়, রম্লীয় না। ঠিক আছে? একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে অম্লীয়। তাহলে আমরা বুঝলাম। আচ্ছা, এখন মাত্রা যত কমবে, 7-এর থেকে যতই মাত্রা কমবে ততই অ্যাসিডের মান বাড়তে থাকবে। এখন তুমি বলো 7-এর থেকে একটু কমাও, 1 কমাও, কত হলো? 6। 7-এর থেকে একটু কমালে হলো 6। এখন 6 মাত্রার পানিতে কি খুব বেশি পরিমাণে অ্যাসিড আছে? না, সেখানে বেশি পরিমাণে অ্যাসিড নাই। কিন্তু মাত্রা যতই কমতে থাকবে, 5, 4, 3, 2, 1, ততই বুঝবা যে বেশি আছে অ্যাসিড, তাই তো? যদি মাত্রাটা 1-এ আসে তখন তুমি বুঝবা যে এটা মারাত্মক অ্যাসিডীয় বা অম্লীয়। একইভাবে 7-এর থেকে যদি একটু বেশি হয় তাহলে বুঝবা যে না, খুব বেশি একটা ক্ষার নেই। মনে করো 8 থাকলে বুঝবা কি বেশি একটা ক্ষার নেই। 9 থাকলেও বুঝবা তাও বেশি একটা নেই। 10 থাকলে বুঝবা মোটামুটি আছে। 11 থাকলে বুঝবা না, ভালো পরিমাণেই ক্ষার আছে। 12 পরিমাণে থাকলে তো অনেক আছে, 13 পরিমাণে থাকলে তো অনেক ক্ষার, আর 14 থাকলে তো বুঝবা যে কথাই নেই, পুরোটাই ক্ষারীয়। বোঝা গেল? তাহলে নিরপেক্ষ পিএইচ মান হচ্ছে 7, বিশুদ্ধ পানির পিএইচ মান হলো 7। 7-এর থেকে কম হলে কি? অ্যাসিডীয়। 7-এর থেকে কম হলে কি? অ্যাসিডীয়। আর 7-এর থেকে বেশি হলে কি? ক্ষারীয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে অম্লীয়। এই দেখো, লেস দেন 7। ঠিক আছে? আর ক্ষারীয় বা অ্যালকালাইন গ্রেটার দেন 7। ওকে?
নদ নদীর পানির পিএইচ 6-এর নিচে বা 8.5-এর উপরে হলে জলজ প্রাণীর জীবন হুমকির মুখে পড়ে। তাহলে এই যে 6.5 এতটুকু থেকে 8.5 এর মধ্যে থাকলে এখানে জলজ প্রাণীরা বাস করতে পারবে নাকি, কিন্তু এর বাইরে চলে গেলেই জলজ প্রাণী মারা যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জলজ প্রাণী বসবাস করার জন্য আদর্শ পিএইচ মান কত? 6.5 থেকে 8.5। ঠিক আছে, 6.5 থেকে 8.5। আচ্ছা, আর একটা কি, শিল্প কারখানার বর্জ্য পানির পিএইচ মান পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, তো শিল্প কারখানা থেকে যে সকল বর্জ্য পদার্থ গিয়ে পানিতে মেশে সেই সকল বর্জ্য পদার্থ পানির পিএইচ মান বাড়াতে কিংবা কমাতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পানির লবণাক্ততা এই বিষয়টি নিয়ে। আচ্ছা, ডিম ফোটানোর জন্য মিঠা পানি অপরিহার্য। নোনতা পানিতে সকল মাছের ডিম ফোটে না, তাই বুঝতে পারছো? এর একটা বড় উদাহরণ হচ্ছে ইলিশ। ইলিশ মাছ কি করে জানো? ইলিশ মাছ যতই সমুদ্রে থাকুক না কেন, ডিম পাড়ার জন্য সে উপকূলে বা নদীর মোহনায় চলে আসে, যেখানে লবণের পরিমাণটা তুলনামূলক কম, এবং সেখানে এসে সে ডিম পাড়ে, যাতে সেখানেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে পুনরায় তারা সমুদ্রে ফিরে যেতে পারে। প্রকৃতির বিস্ময়, ইলিশ মাছ সমুদ্রের লোনা পানি থেকে নদীতে এসে ডিম ছাড়ে। তাহলে আমরা এটা জানলাম যে ইলিশ মাছ কি লবণ পানিতে ডিম ছেড়ে মানে সেই ডিম কি সার্ভাইভ করতে পারবে? পারবে না, তাকে অবশ্যই স্বাদু পানি বা মিঠা পানিতে আসতে হবে। আচ্ছা, এখানে একটা নোট আছে, পানির লবণাক্ততা বেড়ে গেলে ইলিশের প্রজনন ব্যাহত হয় এবং জলজ প্রাণীর জন্য তা সহ্য করা কঠিন। আচ্ছা, আমাদের এই ছবির সাহায্যে যে আমরা ভিডিও ক্লাসগুলো নিচ্ছি, সুন্দর ছবি এবং টেক্সটের সাহায্যে এই ক্লাসগুলো তোমার কেমন লাগছে সেটি কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। পানির প্রাপ্যতা ও বাস্তবতা। আচ্ছা, দেখো, এইটা যদি টোটাল পানির গ্রাফ হয় তাহলে তার মধ্যে লবণাক্ত বা পানের অযোগ্য পানি কতখানি? এই যে এতখানি। ঠিক আছে, এতখানি হচ্ছে লবণাক্ত বা পানের অযোগ্য পানি। আর এই যে নীল একটু স্লাইস দেখতেছো, ছোট একটা পিৎজার স্লাইস, এটুকু হচ্ছে মিঠা পানির অংশ। অর্থাৎ পৃথিবীতে মাত্র 1%, 1% হচ্ছে মিঠা পানি বা ব্যবহারযোগ্য পানি, যে পানিতে তুমি গোসল করতে পারবা, তারপর পানও করতে পারবা। আর বাকি 99% পানি হচ্ছে লবণাক্ত পানি বা অব্যবহারযোগ্য, ঠিক আছে, পানি, যেটা তুমি ব্যবহার করতে পারবে না। তাহলে বুঝছো পানি আসলে কতটা অল্প পরিমাণে আছে আমাদের পৃথিবীতে। অর্থাৎ পানি অল্প নাই, কিন্তু ব্যবহারযোগ্য পানি খুবই অল্প পরিমাণে আছে। পৃথিবী পৃষ্ঠের প্রায় 75% পানি, কিন্তু তার বেশিরভাগই লবণাক্ত। ঠিক আছে, এই পৃথিবী পৃষ্ঠের কত ভাগ পানি? 75% পানি, কিন্তু বেশিরভাগই লবণাক্ত। ব্যবহারযোগ্য মিঠা পানি মাত্র 1%। এই পৃথিবীতে কত শতাংশ ব্যবহারযোগ্য মিঠা পানি আছে? মাত্র 1%। এই সীমিত পানি আমাদের কৃষি, শিল্প ও দৈনন্দিন কাজে ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে রয়েছে কি? পানির পুনর্বর্তন বা ওয়াটার রিসাইক্লিং। এই যে পানি চক্র, এটা কিন্তু তোমরা ক্লাস 3, 4, 5, 6, 7, 8 সব ক্লাসেই কম বেশি পড়েছো। আর পানি চক্র জিনিসটা খুবই সহজ, আমরা সেটা মোটামুটি সবাই জানি। সেটা কি? খাল বিলের পানি বাষ্প হয়ে উড়ে যায়, সেটি কিসে পরিণত হয়? মেঘে পরিণত হয়। ঠিক আছে, মানে বাষ্পীভবন বা ঘনীভূত হয়ে সেটি কিসে পরিণত হয়? মেঘে পরিণত হয়। সেই মেঘ থেকে আবার বৃষ্টি ঝরে, এবং সেই বৃষ্টি পানি আবার সমুদ্র, খাল, বিল, নদীতে ফিরে আসে। ঠিক আছে, আবার সেই পানি আবার কি হয়? ভূগর্ভস্থ, মানে কি মাটির নিচেও জমা হয়। সেই মাটির নিচ থেকে আবার কলকারখানায় টেনে তোলা হয়, বা গভীর নলকূপ, সাবমার্সিবল পাম্প, এসব যন্ত্র থেকে পানিগুলো তুলে ফ্যাক্টরিতে কাজে লাগানো হয়। তারপর ফ্যাক্টরি থেকে আবার ধোয়া হয়ে হয় সরাসরি উঠে যায়, অথবা নদীতে পড়ে, সেই নদী থেকে আবার বাষ্প হয়ে উড়ে যায়। এটাই হচ্ছে পানি চক্র। এভাবেই পানি ঘুরতে থাকে। পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে মেঘ হয়ে যায়, মেঘ থেকে বৃষ্টি পড়ে আবার পৃথিবীতে বা মাটিতে ফিরে আসে, খালবিল জলাশয়ে ফিরে আসে। আচ্ছা, একটা হচ্ছে কৃত্রিম পুনর্বর্তন, আর্টিফিশিয়াল রিসাইকেলিং, আর হচ্ছে
আচ্ছা, এখানেও দুইটা লেখা আছে, এটা দুইটা ভাগ না, বুঝাইছে আর কি, যে কৃত্রিমভাবেও কিন্তু পানি চক্র বা পুনর্বর্তন হয়, অর্থাৎ যেটা মানুষ ফ্যাক্টরির মাধ্যমে করে। ফ্যাক্টরিতে বিভিন্ন কাজ করে, পানি কাজে লাগায়, পানিটা ছেড়ে দেয়, পানি বাষ্প হয়ে উড়ে যায়, আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। আচ্ছা, এরপরে আমরা পড়ব পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা। উদ্ভিদ ও অক্সিজেন, পানি ছাড়া গাছপালা জন্মাবে না। মানে উদ্ভিদ ও অক্সিজেনে পানির ভূমিকা কি? তো আমরা সবাই জানি পানি ছাড়া গাছপালা জন্মাবে না, আর গাছ না থাকলে সালোক সংশ্লেষণ হবে না। বাস্তুতন্ত্র, আচ্ছা, বাস্তুতন্ত্রেও পানি প্রয়োজন। পানি না থাকলে প্রাণীকুল এবং পুরো পরিবেশের অস্তিত্ব বিপন্ন হবে। ঠিক আছে, পানি না থাকলে প্রাণীকুল এবং পুরো পরিবেশের অস্তিত্ব বিপন্ন হবে। মানসম্মত পানির প্রয়োজন। শুধু পানি থাকলেই কি হবে? তাহলে সমুদ্রের পানি ব্যবহার করো, সমুদ্রে তো কত পানি আছে। না, তা মানসম্মত হতে হবে। ঠিক আছে, পানি থাকলেই হবে না, বরং সেটা মানসম্মত হতে হবে এবং ব্যবহারযোগ্য হতে হবে। এরপরে আছে মানসম্মত পানির প্রয়োজনীয়তা। পানীয়, ড্রিঙ্কিং, জীবনের জন্য অপরিহার্য। ঠিক আছে, তাহলে মানসম্মত পানির প্রয়োজনীয়তা কিসে কিসে আছে? এক তো সবার প্রথম, পানি আমরা পান করি। ঠিক আছে, তাই পানি পান করা জীবনের জন্য অপরিহার্য। এছাড়াও সেচ কাজের জন্য আমাদের পানি প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থাৎ কৃষি জমিতে গাছের গোড়ায় পানি দিতে আমাদের মানসম্মত পানি লাগবে। তুমি যদি এখন রাসায়নিক মিশানো, কেমিক্যাল মিশানো বিষাক্ত পানি গাছের গোড়ায় দাও, তাহলে কি সেই পানি কাজে লাগবে? না, আমাদের মানসম্মত পানি কাজে লাগবে। এরপরে কলকারখানা ও উৎপাদনেও আমাদের মানসম্মত পানি লাগবে। দেখা যায় একটা কলকারখানায় এমন একটা প্রোডাক্ট উৎপন্ন করছে যেখানে বিশুদ্ধ পানি লাগবে। ঠিক আছে, যেখানে কেমিক্যাল যুক্ত পানি দিলে সেই প্রোডাক্টটা উৎপন্ন হবে না বা ভালো হবে না। আবার গোসল ও রান্নাবান্নায়ও কিন্তু আমাদের মানসম্মত পানি লাগবে। এখন তুমি যদি ক্ষার মিশ্রিত পানি বা দূষিত পানি দিয়ে গোসল করো, তাহলে কি তোমার চর্মরোগ হবে, শরীরে চুলকুনি হতে পারে। এরপর রান্নাবান্নায়ও আমাদের বিশুদ্ধ পানি লাগবে। তুমি দূষিত পানি দিয়ে রান্নাবান্না করলে তোমার রোগ ব্যাধি হবে। তাহলে আমরা মানসম্মত পানির প্রয়োজনীয়তা বুঝলাম। পানি পান করার জন্য, কৃষিকাজে সেচ দেওয়ার জন্য, শিল্প কারখানায় লাগে এবং গৃহস্থলীর কাজে বা গোসলে বা রান্নাবান্নায় লাগে। আচ্ছা, এরপর হচ্ছে দূষিত পানির ফলাফল। দূষিত পানির ফলে অ্যাকচুয়ালি কি হয়? স্বাস্থ্য ঝুঁকি। ঠিক আছে, ডেঞ্জার। ডেঞ্জার কিভাবে আঁকে? এরকম কঙ্কাল দিয়ে আঁকে, আমি জানি না। কলেরা, টাইফয়েড ও অন্যান্য পানিবাহিত রোগের বিস্তার। ঠিক আছে, তো দূষিত পানির ফলে কি হয়? কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে ও অন্যান্য পানিবাহিত রোগের বিস্তার লাভ করতে পারে। মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের হানি হতে পারে, এটা তো আমরা সবাই জানি। এছাড়াও পরিবেশের ক্ষতি হয়। শুধু কি মানুষ, কুকুর, বেড়াল, ছাগল এরা মারা যাবে? না, জলজ প্রাণীর মৃত্যুও হতে পারে। সেটা কি? ব্যাঙ, সাপ, মাছ। ঠিক আছে, এখন এই জলজ প্রাণীর মৃত্যু হলে কিন্তু আমাদের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এবং একসময় গাছপালা জন্মাবে না, অনেক প্রাণী খাবার পাবে না এবং আমরাও কৃষিকাজ করতে পারবো না, হয়তো আমরাও একসময় মারা যাব। ঠিক আছে, এই জন্য বিশুদ্ধ পানির অভাবে বা দূষিত পানির ফলে জলজ প্রাণীর মৃত্যু হতে পারে আর বাস্তুতন্ত্রের বিনাশ হতে পারে। এগুলো মনে রাখতে হবে এবং বুঝতেও হবে। আচ্ছা, দূষণ সমূহ, সোর্স অফ পলিউশন। ঠিক আছে, কিভাবে কিভাবে পানি দূষণ হয়। আচ্ছা, দেখো, শিল্প বর্জ্য, রাসায়নিক ও ভারী ধাতু। এই দেখো শিল্প কারখানার পানি। ঠিক আছে, শিল্প কারখানার পানি কোথায় যাচ্ছে? এই পাইপ থেকে পড়তেছে উন্মুক্ত জলাশয়ে, হয়তো নদীতে, খালে, বিলে, মাঠে, সেখান থেকে পানিটা নামতে নামতে নদীতে মিশে যাচ্ছে। ঠিক আছে, অথবা কৃষিকাজে আজকাল মানুষ কীটনাশক ব্যবহার করে। কীটনাশক কি? এক ধরনের বিষ, যাতে পোকামাকড় মেরে ফেলে। এখন সেই বিষটা কি শুধু পোকামাকড়ের ক্ষতি করবে, নাকি তোমার, আমার, মাছের, এদেরও ক্ষতি করবে? এদেরও ক্ষতি করবে। সেই কীটনাশক মিশ্রিত পানিও কিন্তু সেই খালে বা নদীতে নামতেছে। আবার তোমার ঘরের গৃহস্থলীর কাজের বা গোসল করা, কাপড় ধোয়া, সাবান পানি, ঠিক আছে, সেগুলোও কিন্তু উন্মুক্ত জলাশয়ে মিশতেছে। তো এই যে সকল দূষিত পানি উন্মুক্ত জলাশয়ে মিশতেছে, এগুলোই হচ্ছে দূষণ সমূহের উৎস। তাহলে পানি দূষণের উৎস কি? শিল্প কারখানার বর্জ্য পদার্থ পানি, তারপরে কৃষি জমির কীটনাশক মিশ্রিত পানি
এবং গৃহস্থলীর আবর্জনা, গোসলের পানি বা কিসের পানি, কাপড় ধোয়া পানি হতে পারে। এই দূষিত পানি কৃষিকাজে ব্যবহারের ফলে ফসল নষ্ট হয় এবং মাটিতে বিষক্রিয়া সৃষ্টি হয়। তো তোমাকে যদি প্রশ্ন করে দূষিত পানি ব্যবহারের ফলে কি হয়, তখন তুমি বলবে দূষিত পানি কৃষিকাজে ব্যবহার করলে ফসল নষ্ট হয় এবং মাটিতে বিষক্রিয়া সৃষ্টি হয়। মনে থাকবে তো? আচ্ছা, তা আমাদের দায়িত্ব ও উপসংহার: পানির মানদণ্ড রক্ষা করা শুধু মাছ বা উদ্ভিদের জন্য নয়, আমাদের অস্তিত্বের জন্য জরুরি। কারণ মাছ বা উদ্ভিদগুলো বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, আর এরা যদি মারা যায় ধীরে ধীরে একটা সময় আমরাও মারা যাব, আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যাবে। ঠিক যেভাবে ডায়নোসর বিলুপ্ত হয়ে গেছে, পৃথিবীতে এখন আর কোনো ডায়নোসর নেই। অপচয় রোধ ও দূষণ প্রতিরোধী হলো পানি সংরক্ষণের মূল চাবিকাঠি। তো পানি সংরক্ষণের মূল চাবিকাঠি কি? অপচয় রোধ করতে হবে, ঠিক আছে, আর কি দূষণ প্রতিরোধ করতে হবে, পানি দূষণ হতে দেয়া যাবে না। আসুন আমরা সচেতন হই এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো এই ক্লাসটি এ পর্যন্তই। ভবিষ্যতের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানালাম। গুড নাইট।